হাল্লা বলে আজকের যে বিষয় আলোচনার জন্য আবারও আমাদেরকে আলোচনার টেবিলে নিয়ে এসছে তা হচ্ছে কাটমানি। আবারও সেই কাটমানি, হ্যাঁ পুরনো শব্দ, কিন্তু এর অর্থ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আপনারা জানেন, কিন্তু ব্যাপকতা কোন জায়গায় গিয়েছে। দেখুন, ঘুষের একটা পরিবর্তিত রূপ, যাকে আপনারা বলতেই পারেন কাটমানি। এখন এই কাটমানি যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বারবার তিনি বলেছেন যে কোনো টাকা পয়সা কেউ যদি চান একদম দেবেন না, আর এর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা গ্রহণের মতন বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মানবিক। তার বক্তব্য বারবার সেই জায়গায় প্রস্ফুটিত হয়েছে, কিন্তু তারপরেও কেন রুখা যাচ্ছে না এই কাটমানি? এটা নিয়ে অবশ্যই আজকে আবারও আলোচনায় আমাদেরকে যেতেই হচ্ছে, কারণ যে অবস্থা দেখতে পাচ্ছি বা যে ছবি দেখতে পাচ্ছি তারও চাঞ্চল্য। মানে ভিখারির থেকেও কাটমানি চাইতে হবে, এটা আমার রাজ্যে ঘটেছে। হ্যাঁ, অভিযোগ এসছে। দিনমজুর, দিন আনে দিন খায়, তাদের থেকেও কাটমানি। হ্যাঁ, অভিযোগ এসেছে। ইলেকট্রিসিটি, তার ওই লাইন সংযোগ করতে হবে, 2 লক্ষ টাকা তোলাবাজি, কাটমানি। হ্যাঁ, অভিযোগ এসেছে। তাই আজকে আমাদেরকে এই অনুষ্ঠান আবারও করতে হচ্ছে, কারণ সামনেই নির্বাচন, তার আগে আবারও প্রসঙ্গ কাটমানি, আবারও এমন ব্যাপকতা যেখানে এবার নবতম হয়তো সংযোজন ভিখারির থেকেও কাটমানি চাইতে হচ্ছে। ভাবুন একবার। আর অভিযোগ যার বিরুদ্ধে, তিনি কোনো ছোটখাটো ব্যক্তিত্ব নন, তিনি একজন কাউন্সিলর। আমি পূর্ব মেদিনীপুর থেকে এই অভিযোগ সামনে নিয়ে আসবো এই মুহূর্তে দাঁড়িয়ে। কাঁথি, যেখান থেকে এই অভিযোগ সামনে এসছে, কাঁথি থেকে কাটমানি নেওয়ার অভিযোগে কতটা বিদ্ধ সেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস। ইনফ্যাক্ট তৃণমূলেরই নেতা বা তৃণমূল কর্মী তিনি বলছেন আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। এই ব্যক্তি এমনভাবে কাটমানি নিয়েছেন, খেয়েছেন, আমি টাকার পাবো কোথা থেকে। হ্যাঁ, স্পষ্ট করে ছবির মাধ্যমে দেখাই আপনাদেরকে একটা প্রতিবেদন, দেখুন, তারপর আরো সবিস্তার আলোচনা আসবে। দেখুন। ফেলো করি মাখো তেল, কাটমানি দিলে তবেই ঘর। তৃণমূল জমানায় এই অভিযোগ ভরি ভরি। আবারও আবাসের ঘর পেতে টাকা নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডে বেশিরভাগ মানুষ দিনমজুর, কোনো মতে দুবেলা অন্ন জোগাড় হয়। এই পরিস্থিতিতে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে তারা অপারগ। তাই আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য, সেখানেও কাটমানি। অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন কাউন্সিলর শেখ সাবুল, কিন্তু তারপরও ঘর অর্ধ সমাপ্ত। তারা জানাচ্ছেন, 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলেরই অপর গোষ্ঠীর অনুষ্ঠানে খেতে যাওয়াই হয়েছে কাল। গোসা হয়েছে কাউন্সিলরের, আটকে দেওয়া হয়েছে আবাসের টাকা। ঋণ নিয়ে ঘর করেছেন, ধার কিভাবে পরিশোধ হবে সেই চিন্তায় ঘুম উড়েছে অভিযোগকারীদের। দিনার দায়ে আত্মহত্যা ছাড়া গতি নেই বলেও জানালেন এক ব্যক্তি। সঙ্গে তরুণ জানার সঙ্গে ওদের সঙ্গে তুই খেতে, আমাকে ওরা কারা? আরে টিএমসির পার্টির প্রতিষ্ঠা দিবস হয়েছিল, আমাকে কেউ ব্যক্তি একটা নিমন্ত্রণ দিয়ে গিয়েছিল যে ভাই তুই দুপুর, হ্যাঁ আমি ওই জন্য তুই গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবি, ওখানটা একটু থাকবি। তো আমি ওখানটা গিয়েছি খেতে। আমার যদি এইটা অপরাধ, তুই যদি জানতিস যে রাজু খেতে যাবে, বলছি খাওয়া দাওয়ার সঙ্গে ঘরের টাকার সম্পর্ক, এইটা আমার প্রশ্ন, এইটা আমার প্রশ্ন, কাছ থেকে জবাব চাইছি। আমার এইটা হচ্ছে প্রশ্ন। আমি দিয়েছি 1 লাখ টাকা দিয়েছি, আমাকে ঘর করে দিবে, যে কোনো মুহূর্তে আমাকে ঘর করে দিবে সে। হ্যাঁ বলে দিয়েছিলাম আমি, সে বলে দিয়েছো, সে বলছে যে 1 লাখ টাকা দিয়ে আমি ঘর বুঝে নিব। তো বাকি টাকা আমি, এখন আর টাকা দিচ্ছে না আমাকে। ওই 45,000 টাকা, 45,000 টাকা আবার ফেরত দিতে হবে। 1 লাখ টাকা যে আমি লোকের কাছ থেকে নিয়েছি, এখন ইন্টারেস্ট দাঁড়িয়েছে 5 লাখ টাকা। এই টাকাটা আমি পরিশোধ কোথা থেকে করবো? টিএমসি ফ্ল্যাগ দেখে গেছি, তরুণ জানা এসে গেছি, টাকা অপরাধ কি হলো? তুমি আর টাকা দাও, বেশি টাকা ঋণ করে ফেলেছি, ঋণ করে আমি 60টা ফেলেছি, আর টাকাটা আমাকে দাও না, ঢুকে যাবে। আচ্ছা, ঘর করার জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হয়েছে নাকি? 5,000 টাকা দিয়েছি। 5,000 টাকা দিয়েছি, এক্সট্রা এটা নিয়েছি। 5,000 টাকা এখানে খেতে গেছিলাম, এখানে খেতে গেছিলাম, তো আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই ওখানে গেছিলি না? হ্যাঁ, না তুই আর টাকা পাবি না, এইসব কথা বলছে আমাকে। তো আমি বললাম গরিব মানুষ, ধার দেনা করে ছাড় ঢেলেছি, আর আমাকে টাকা না দিলে আমি ফেঁসে যাব, আমি কোথায় যাব? গরিব মানুষ। হ্যাঁ, বলছে আর টাকা দেওয়া হবে না।
কাউন্সিলরের হাত থেকে রেহাই পায়নি ভিক্ষুক মহিলাও। অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দিতে গুনে গুনে 5,000 টাকা নিয়েছে কাউন্সিলর। ফলে অর্ধনির্মিত ঘর নিয়ে দোলাচলে ওই মহিলাও। ভিক্ষে করে যাদের সংসার চলে তাকেও কিন্তু 5,000 টাকা দিতে হয়েছে। এরকম একটি বাড়িতে আমি উপস্থিত হয়েছি। তার বাড়ি দীর্ঘ 2 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে শুধুমাত্র ত্রিপলের চালা, এই ত্রিপলের চালার মধ্যে রয়েছেন। এই ঝড় বৃষ্টির দিনে কিভাবে দিন কাটাবেন? 5,000 টাকা বাড়তি দিয়েছি। এখানে কাকে দিয়েছেন? ওকে দিয়েছি, কাকে দিয়েছেন? কাউন্সিলর খানে গাইতে কেস তোমাদের সেখানে যাচ্ছ খেতে, হ্যাঁ তোমার সেখানে সে ঘর তৈরি করে দিবে। আমি দিব কেন? আমাকে সে বি তো 1 নম্বরের লোক, তুমি বি 1 নম্বরের লোক, তৃণমূল কেন দিবেনি? দেয়। মানে ওই তৃণমূলের অনুষ্ঠানে খেতে গেছিলেন বলে হ্যাঁ আপনার ঘরটা হ্যাঁ পড়ে বাকি টাকাটা দেয়নি, না। এইটা বলেছে কাউন্সিল। মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে দাবি কাউন্সিলরের। কোনো কাজের সঙ্গে আমি জড়িত নই। 2 নম্বর হচ্ছে আমার যেটা ধারণা, ইনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে এরা কিন্তু এই ঘটনাগুলো বলছেন। এই অভিযোগ কিন্তু ভিত্তিহীন। আমার যে কর্মকাণ্ড বা আমার যা ওয়ার্ডে কাজ বা ডেভেলপমেন্ট, এটাকে আটকে দেওয়ার মতো জন্য এরা কিন্তু এই জিনিসটা। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, ঘটনা সত্যতা যাচাই করে দল ব্যবস্থা নেবে। ঠিক যারা ঘর করেন তাদের কাউকে কোনোভাবে এইভাবে দেওয়ার প্রশ্নই নেই। আমি বলবো যে নিয়েছে তার বিরুদ্ধে যেমন নিশ্চিতভাবে তদন্ত হবে। যদি সঠিকভাবে নিয়ে থাকেন আইন যেমন আছে, আইনের ব্যবস্থায় নেওয়া হবে। কিন্তু যারা দিচ্ছেন তারাই বা দেবেন কেন? সঠিকভাবে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। আর যদি ঘটনাটা সঠিক হয় তাহলে নিশ্চিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে কোনো দ্বিধা নেই, আমি আজও বলছি সবার কাছে। একযোগে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বাম বিজেপি। তিনি নন, এই জেলার যিনি সর্বোচ্চ দলের নেতৃত্ব, তার বিরুদ্ধেও ইডি সিবিআই হয়েছে। ইডি খোঁজখবর করছে যে তিনিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে চুরি, তৃণমূল কংগ্রেস মানে কাটমানি। এই দলটার অন্য কিছু নেই এই কতকগুলো বিশেষণের বাইরে। তোলাবাজি এবং দুর্নীতির আরেক নাম তৃণমূল। কাঁথি পৌরসভা এলাকার যারা তৃণমূলের কাউন্সিলর আছে তারা উন্নয়ন তো দুরস্ত, তারা উন্নয়নের নামে কত তোলাবাজি করা যায়, কত কাটমানি সংগ্রহ করা যায়, এই জন্যই তারা কাউন্সিলর হয়েছে। অন্যদিকে স্বচ্ছতা বজায় রেখে চলার দাবি কংগ্রেসের। আমি আমার কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে কোনটাই 1 নম্বর কাউন্সিলরের কাছে তুলে ধরব, যাতে আগামী দিনে স্বচ্ছভাবে কাজকর্ম করে থাকেন। বঙ্গজুড়ে দুর্নীতির শেষ হবে কবে? বারংবার কাটমানি বিতর্কে বারবার নাম জড়িয়ে যাওয়া শাসক দলের কি আদৌ হুঁশ ফিরবে? এখন দেখার এই ঘটনার জেরে জল কত দূর করায়। সাধারণ মানুষ রাজনৈতিক জাঁতাকলে পড়ে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে, এটা কখনো কাম্য নয়, এমনটা জানাচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ। তাহলে এই ঘটনায় আপনারা বলতেই পারবেন যে খুব স্বাভাবিক যে যারা নিজের বা ব্যক্তিগত কাজের জন্য, সুবিধা আদায়ের জন্য কাটমানি দিচ্ছেন, সেটা একটা অবশ্যই বড় ক্রাইমের জায়গা। আর দ্বিতীয়ত যারা কাটমানি নিচ্ছেন তারা তো খুব স্বাভাবিক শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বা তাদের নেতৃত্বরা এই মুহূর্তেই কাটমানি চাইছেন বলে তারা দিচ্ছেন। এখন এই বিষয়ে আমরা এর আগেও বহুবার আপনাদের সামনে তুলে ধরেছি নানানবিধ অনুষ্ঠান। তবে একজন মানে সর্বশান্ত মানুষের থেকেও যদি কাটমানি চাইতে হয় তাহলে সেই দলটার পরিস্থিতিটা কোন জায়গায়? মানে আমি যদি চুরিকে পেশা না বলে নেশায় পরিণত করে ফেলি তাহলে আপনি কত দূর পর্যন্ত নিচে নামতে পারেন? তারই কি একখানা এই এফেক্ট আমি জানি না। আজকে ডেফিনেটলি এই প্রসঙ্গে আলোচনা হবে, আরও ছবি রয়েছে সেগুলো দেখাবো। আরও আর একটা অভিযোগ যেটা বলছিলাম যে তৃণমূলেরই তোলাবাজিতে তৃণমূল কীভাবে বিদ্ধ, সেটা আমি কিছুক্ষণ পরে নিয়ে আসবো। তবে যারা উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনায় অংশগ্রহণ করছেন, পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, তরুণদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক সৌরভপ্রিয় দত্ত, সৌরভদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দনদাকেও স্বাগত। এবং দূরাভাষ থেকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভদা স্বাগত অনুষ্ঠানে। আচ্ছা, আমি একটু অমিতাভদা রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু আপনার থেকেই শুরু করবার চেষ্টা করি, তো আজকেও আপনার থেকেই চেষ্টা করবো শুরু করবার। আমি জানি না সামনে নির্বাচন আসছে, তার আগে কাটমানি যদিও পুরনো প্রসঙ্গ,
ধরন কি বদলাচ্ছে, বা একটা দল যারা বারবার বিদ্ধ হয়েছে কাটমানি নিয়ে, তাদের নেতারা নেতৃত্বরা, বহু অভিযোগ এসছে, আমরা মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শুনেছি এই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু তারপরেও কিভাবে এরা সাহস পাচ্ছে এই ধরনের কাজ করে যাওয়া, একটু আপনার থেকে শুনি কেন। দেখো মনিময়, প্রথম কথা খুব স্পষ্টভাবে বুঝে নিতে হবে, এই মুহূর্তে কাটমানিটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আচ্ছা, এমনকি এই বিষয়টা নিয়ে যদি তুমি সমাজ নৈতিকতার প্রশ্নকেও তুলে আনো, তাহলে সেই প্রশ্ন মানে পর্যুদস্ত হবে, হেরে যাবে। তার কারণ ভোটের বা জনসমর্থনের বিপুল জনাদেশ নিয়ে এই সরকার ক্ষমতাসীন। এই সরকার এই মুহূর্তে আমাদের বাংলায় যে আর্থসামাজিক বাস্তুতন্ত্র গড়ে তুলেছে, সেই বাস্তুতন্ত্রে প্রজাসাধারণের সঙ্গে শাসক দলের সম্পর্কটা খাদ্য এবং খাদকের। অর্থাৎ প্রজাসাধারণ হচ্ছেন খাদ্যবস্তু, তাদেরকে শুষে খান এই শাসক দলের ছোট থেকে মেজো থেকে মাঝারি থেকে একেবারে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত। এবং এই যে শুধু একজন ভিখিরির কাছ থেকে বাড়ি তৈরির জন্য টাকা তোলা, এইটা যদি একেবারে নিচু তলার চেহারাটা হয়, মানে খাদ্য শৃঙ্খলের একেবারে প্রাইমারি লেভেলের চেহারাটা হয়, তাহলে উচ্চ স্তরে ক্যামাক স্ট্রিটের অফিসে এই 26,000 বা আরো লক্ষাধিক চাকরি চুরির বিরাট কাটপানির একটা অংশ, যেটা এই মুহূর্তে দুবাইতে পাচার হয়ে গিয়ে থাকছে বলে আন্দাজ করছেন দেশের গোয়েন্দারা, এবং নিঃসন্দেহে সেটা এক সময় নিশ্চয়ই প্রমাণিত হবে। তো সবটা মিলিয়েই পরিস্থিতি যে জায়গাটাতে রয়েছে এই মুহূর্তে, এটা পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্র, সামাজিক বাস্তুতন্ত্রের অঙ্গে পরিণত হয়েছে বিগত 1.5 দশকের কাছাকাছি সময়ের শাসনকালে। অতএব একে কেন্দ্র করেই চলছে শাসন ব্যবস্থা, একে কেন্দ্র করেই অর্থনীতি, একে কেন্দ্র করেই চলছে সংস্কৃতি, একে কেন্দ্র করেই চলছে ধর্মীয় আচার বিচার, সমাজ সংস্কৃতির প্রতি রন্ধ্রে এই বিষয়টা ঢুকে গেছে। এবং অস্বীকার করার জায়গা নেই, এই জায়গা থেকে আজকে কেউ বেরোতে পারবে না, না পুলিশ বেরোতে পারবে, না আমলারা বেরোতে পারবে, না সাধারণ প্রজা নাগরিক বেরোতে পারবে, না একজন আধার কার্ড প্রত্যাশী, ভোটার কার্ড প্রত্যাশী, ন্যায় বিচার প্রত্যাশী, সুশাসন প্রত্যাশী বেরোতে পারবে। যে যা প্রত্যাশা করবে এই সরকারের কাছ থেকে, বিনিময়ে তাকে কাটমানি দিতে হবে। এবং এই দলের কোন নেতা স্কোয়ার ফুটের নামে পরিচিত হবেন, এই দলের কোন নেতা কিলোমিটার নামে পরিচিত হবেন, এই যে ধরো না, এই যে দীঘাতে একটা সুরম্য জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হলো, তার ঠিকাদাররা কি পেমেন্ট পেয়ে গেছে? বা সুনিশ্চিত ভাবে বলা যায় তারা ন্যায্য পাওনাটা ঠিক সময় পাবেন বা পেতে পারেন, সেই সম্ভাবনা আছে বলে সেই ঠিকাদাররাই কি আদৌ মনে করছে? ফলে সর্বত্র একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত, এই যে ধরো স্কুল কলেজগুলোতে এখনো ভর্তির প্রক্রিয়া চালু করা গেল না, কি হবে? আমার ছেলে মেয়েরা এই সরকারি স্কুল কলেজগুলোতে ভর্তি হতে পারবে না, এই ওবিসি সার্টিফিকেট ইত্যাদির চক্করে গার্জিয়ানরা তো ছেলেদের মেয়েদের অশিক্ষিত রাখবেন না, পাঠাবেন প্রাইভেট স্কুল কলেজগুলোতে, সেখান থেকে কাটমানি যাবে, ভোটের তহবিল বড় হবে। স্বাভাবিকভাবেই যেটা বলছি যে এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, প্রশাসন, ধর্ম, রাজনীতি সবটা এই বাস্তুতন্ত্রের সঙ্গে সেটে একাকার হয়ে আছে। অতএব যতদিন এই সরকার, ততদিন এই বাস্তুতন্ত্র, এই খাদ্য ভেতরেই থাকতে হবে পশ্চিমবঙ্গের নাগরিককে, পশ্চিমবঙ্গের জনসাধারণকে এর থেকে বেরিয়ে আসার পর আমরা বেরোতে পারছি। এই বাস্তুতন্ত্রের এই বাস্তুতন্ত্রের ভেতরে যে কজন সৎ, অত্যন্ত ভালো এবং সৎ রাজনৈতিক কর্মীরা চেষ্টা করবেন, দল নির্বিশেষে, সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, সে বাম হোক, সে কংগ্রেস, দল নির্বিশেষে যারা চেষ্টা করবেন, তারা বারবার পরাস্ত হবেন, তাদের কজ বারবার পরাস্ত হবে। বিরোধী হলে চিৎকার চেঁচামেচি করবেন, দলে থাকলে মুখ বন্ধ করে থাকবেন, কিন্তু এই বাস্তুতন্ত্রের বাইরে তারা যেতে পারবেন না। এবং এই বাস্তুতন্ত্রের জন্য তাদেরকে কালিমা লিপ্ত হতে হবে যদি ওই দলের হন, আর বিরোধী যদি হন তাহলে একটু বেশি বক্তৃতা করবার, চিৎকার করবার পরিসর খুঁজে নেবেন। এটাই এই মুহূর্তের বাংলার রাজনীতি। ঠিক আছে, চলো, আর কোনো অগ্রগমন নেই, আর কোনো চলাচল নেই। আচ্ছা, আমি সৌরভদার থেকে আপনারই খুব সুন্দর লাগলো এই জায়গাটা, এই যে সামাজিক বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে কাটমানি। আমি এটার একটুখানি পজিটিভ জায়গাটা, মানে এটা নিয়ে কি চলবে সৌরভদা? মানে আলটিমেট মানুষও দিচ্ছেন, চাইছেন, মানুষও দিয়ে দিচ্ছেন, আবার কেউ দিয়ে দেওয়ার পরেও দেখছেন যে না বেনিফিট পাচ্ছি না, তারপরে গিয়ে অভিযোগ করছেন, মানে এটাই আলটিমেটাম চলবে তাহলে পরে? আমরা যারা আজকে এখানে বসে রয়েছি সন্ধ্যাবেলায় টিভিতে, সেখানে আমাদের 4 জনের কেউ আমরা এই ঘটনার কোনো রকম প্রমাণ আমাদের কাছে নেই। আজকে ধরে নাও যে এখন যদি আমাকে রাস্তা দিয়ে কেউ বলে যে দাদা অমিতাভ কাঞ্জিলাল শিলিগুড়ি থেকে আমার কাছে 5,000 টাকা ভিক্ষা চেয়েছে,
তো আমি বললাম ভিক্ষা মানে, বলে না ওনার টাকার দরকার, উনি টাকা চেয়েছে। তৃণমূল কর্মীও মিথ্যা বলবে, আমাকে বলতে দাও। তো সঙ্গে সঙ্গে আমরা প্যানেলে এটা করে দেবো যে হ্যাঁ অমিতাভ কাঞ্জিলাল এখানে একজনের কাছ থেকে টাকা ভিক্ষা করেছে, বুঝলাম। বা আমি ধরলাম যে এখানে আমার পাশে বন্ধু তরুণজ্যোতি আছে, তরুণজ্যোতির নামে কেউ বলুন তরুণজ্যোতি আমার থেকে 1 লাখ 1.5 লাখ টাকা কাটমানি নিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বলবো যে হ্যাঁ তরুণজ্যোতি কিন্তু কাটমানি নিয়েছে, সেই নিয়ে প্রোগ্রাম হবে তো? নিশ্চয়ই হবে না। তার মানে কাউকে আমি যখন দোষারোপ করতে যাচ্ছি তখন আগে আমাকে তার প্রমাণটা দেখতে হবে যে তার প্রমাণ আছে নাকি। আমি কি বলছি সৌরভদা, তৃণমূলই তো অভিযোগ করছে, বলতে দাও, বলছি আমি শুনিয়েছি। হ্যাঁ আমি বলছি, আগে এটা বলে নিই, তারপর তো তৃণমূলের অভিযোগটা পরে আসছে। যেমন ধরো আমি তোমাকে বলি যে কলকাতা হাইকোর্টে একটা এফিডেভিট হয়েছে, হ্যাঁ, সেখানে 3 জন প্রার্থীর নাম আমি বলছি ওপেন মিডিয়াতে: রুবি মুখোপাধ্যায়, ঝুমা কাকার ও রিতেশ জাহু, যারা এখানে এফিডেভিট করে তারা পরিষ্কার, এখানে এই যে স্ট্যাম্প পেপার আছে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে শুভেন্দু অধিকারী চাকরি দেওয়ার নাম করে কার কাছ থেকে কত টাকা নিয়েছে। 7,35,000, 7,35,000, 7,75,000, মোট 22,85,000 টাকা ঘুষ নিয়েছে শুভেন্দু অধিকারী। এটা এভিডেভিট করে এখানে দেখানো আছে, এই আমি দেখিয়ে দিলাম স্ক্রিনে। তো আমার কথা হচ্ছে সেটা নিয়ে অনুষ্ঠান হয়েছে, এটা তো প্রমাণ আছে, মানে তারা অভিযোগ মানে কোর্টে করেছে। আমার কথা হচ্ছে যে এত সময় খারাপ যায়নি যে এই যে আবাস যোজনা নিয়ে যে কথাটা বলা হলো যে টাকা নেওয়া হয়েছে, এইটা আমি মনে করি একটা শুভেন্দু অধিকারী একটা বড় গেম প্ল্যান। কারণ আবাস যোজনা নিয়ে অতি সম্প্রতি কোর্ট কিন্তু একটা নির্দেশ দিয়েছে যে এইভাবে করে কিন্তু 100 দিনের টাকা, বা না আবাস যোজনা আমি বলছি 100 দিনের টাকা বা এই ধরনের মানুষের যে টাকা, সে টাকা কিন্তু এভাবে আটকে রাখা যায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূলের সমস্ত নেতা কর্মীরা আমরা এটা নিয়ে লড়াই করছি যে কেন আবাস যোজনার টাকা আটকে রাখা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ভিডিও আমি দেখিয়ে দেবো, বলছে ঠিক আছে আমি বুঝলাম, আমাকে বলতে দাও বললেন না বলি কাউন্সিলর কাটমানি খেয়ে যাচ্ছে, বলতে দাও, আমাকে বলতে দাও। শুভেন্দু অধিকারী বলছে যে আমি কোনোভাবেই আবাস যোজনার টাকা আর 100 দিনের টাকা কিছুতেই আমি এই বাংলার মানুষকে পেতে দেব না। এইখানে ব্যাপার হচ্ছে এই যে যাদেরকে দাঁড় করিয়ে এই ধরনের অভিযোগগুলো করাচ্ছে, যাদের আবাস যোজনার টাকাটা আবার আটকে দেওয়া যায়, তার জন্য এদেরকে মুখোশ পরিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা ওরা প্রমাণ দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কিন্তু চোর বলতে পারি না। বুঝলাম, মানে এটা তো আলটিমেটাম প্রথম থেকে শুনে আসছি, প্রমাণ না হলে পরে চোর সত্যি বলা যায় না। একদমই তাই। আমি যদি এখন বলি যে তুমি চুরি করেছো, তুমি বলবে আমি চুরি করেছি, সেটাই তো বলছেন চুরি করেছো, বিষয় চুরি করেছো। একটা খবর একটা খবর আমি ওইটা করে দেবো, তার জন্য আপনি আমায় টাকা দিন। আমি কিন্তু তুমি তো বলেছো আমাকে, আচ্ছা তুমি বলেছো না আমাকে যে আপনি আমাকে এই খবরটা করিয়ে দিন, ওখান থেকে আমি আপনাকে পার্সেন্টেজ দেবো, আপনি আমাকে টাকা দিন। এটা আমার অভিযোগ তোমার বিরুদ্ধে। হতেই পারে, সেটাই তো বলছি, এই অভিযোগ যখন হচ্ছে তখন তদন্ত করবে, তদন্ত করবে, একদম ঠিক বলেছে। এবং আমাদের দল এটা তদন্ত করবে, অভিযোগ যখন এসেছে অবশ্যই তদন্ত হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পরিষ্কার বলে দিয়েছে যে এই ধরনের কাজকর্ম করবে ঘাট ধাক্কা দিয়ে তাকে আমরা দল থেকে বার করে দিই, তাকে আমরা দলের চেয়ারে বসাই না। এখন তদন্তের দায়ভারও নিয়ে নিয়েছে, পুলিশ বেরিয়ে গেছে। না পুলিশ তো অবশ্যই বললেনই তো না, তদন্ত তৃণমূল কংগ্রেস করে। একটা কবিতা মনে পড়ে যে তেলের শিশি ভাঙলো পরে শিশুর উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকায় যেখানে সব বুড়োগুলো বসে আছে ভারত ভেঙে ভাগ করো, তার বেলা পিএম কেয়ারের টাকা যেভাবে নরেন্দ্র মোদী একের পর এক কাটমানি হিসেবে খেয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। আর আজকে কোন ভিক্ষুকের কাছে নাকি টাকা চেয়েছে, এটা নিয়ে বড় প্রোগ্রাম হচ্ছে। ওই পিএম কেয়ার নিয়ে একটা প্রোগ্রাম করো তো, যে আজকে তার হিসাব আমরা জানি না। সরকারের টাকা ভুল করছেন। মনিময় সৌরভের কাছে আমার একটা বিনীত প্রশ্ন আছে। বলুন। সৌরভ আমাকে 5,000 টাকার খরিদ্দার আর তরুণজ্যোতিকে 1 লাখ টাকার খরিদ্দার কেন ভাবলো? না আমি তোমাকে সেটা বলছি দাদা, আমি একটা উদাহরণ দিয়েছি। প্লিজ আমি একটা উদাহরণ দিয়েছি। আমি তো আমার বন্ধু তরুণজ্যোতিকেও বললাম কথাটা, আমি তো তোমাকে কিন্তু ডাইরেক্ট বলতে, তুমি এই ধরনের মানুষই না, তুমি এই ধরনের মানুষই না, আমি তো বলছি। কিন্তু আমি অভিযোগ যদি কেউ করে, অভিযোগটা সত্যটা তো প্রমাণ করতে হবে। আজকে নরেন্দ্র মোদী কাটমানি থেকে সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। তরুণজ্যোতিদা আচ্ছা, দুটো সিরিয়াস অ্যালিগেশন, দুটোর উত্তর দিয়ে পয়েন্টে আসছে। ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সৌরভদা, দেখো ট্যাক্স পেয়ার, আশা করি সৌরভদা ট্যাক্স পেয়ার, তার একটা ডিমান্ড থাকাটা নর্মাল। পিএম কেয়ার ফান্ডের টাকাটা কি হলো, তো একজন ট্যাক্স পেয়ার হিসাবে সৌরভদার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বা সমগ্র তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে, যে পিএম কেয়ারের অডিট রিপোর্টটা পিএম কেয়ার ফান্ডের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, দেখে নিন, ওটা ডাউনলোড করুন। কোনো জায়গায় অসঙ্গতি থাকলে সেটাকে নিয়ে মামলা করুন, তারপর কথা বলবেন, তার আগে বলবেন না। সেকেন্ড হচ্ছে সৌরভদা শুভেন্দু অধিকারীর সম্পর্কে একটা কথা বলেন, এভিডেভিট দেখিয়ে দিলেন। কলকাতা হাইকোর্টে ওরকম 10 টাকা স্ট্যাম্প পেপারে এভিডেভিট হয় না। 3টে এভিডেভিট হয়েছিল, 3টে না 6টা হয়েছিল, আমি বলছি 6টা এভিডেভিট করা হয়েছিল। 3টে বলা হয়েছিল আবাসের কাটমানি নেওয়া হয়েছে, 3টে বলা হয় চাকরির কাটমানি নেওয়া হয়েছে। পরবর্তীকালে তাদের সাথে যখন গিয়ে যোগাযোগ করা হয়, তারা বলছে না আমরা তো এরকম কিছু করিনি।
আমাদের এত টাকাই নেই, তার ভাঙাচোরা বাড়ি 7 লাখ টাকা কোত্থেকে দেবে? এটা বছর 2 আগে বা 1.5 আগেকার মিথ্যাচার, সেটা ফাঁস হয়ে গেছে। সৌরভ কাছে পরের খবরটা হয়তো নেই, যাই হোক সেদিকে যাচ্ছি না আমি। দেখো সিএম মানে জানো তুমি, সিএম মানে চিফ মিনিস্টার অন্য রাজ্যের ক্ষেত্রে হতে পারে, আমাদের রাজ্যে সিএম মানে হচ্ছে কাটমানি। 2000 টাকা সমব্যথী প্রকল্প, সেখান থেকেও 200 টাকার কাটমানি নেবেন আপনারা? কে বলেছিল? তরুণজয়ী তিওয়ারি বলেনি, চন্দন দা বলেনি, মণিময় বলেনি, বলেছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখো চোর মাটি মানুষ এখন চোর বাটপার আর মাতালে পরিণত হয়েছে। মাছ জল ছাড়া, গাছ রোদ ছাড়া, আর তৃণমূল কাটমানি ছাড়া বাঁচতে পারে না। তোমার আজকে এই শোটা তো তীব্র বিরোধিতা করা উচিত আমার, কারণ তোমার অধিকার কি করে হয়? তৃণমূলের কাটমানি নেওয়া অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, সেখানে তুমি কীভাবে কথা বলছো? তৃণমূল আজকে এমন জায়গায় পৌঁছেছে, শ্মশানে মরার ওপর কাপড় থাকে জানো তো, সেই কাপড় চুরি করে ওরা পাঞ্জাবি বানিয়ে ঘুরতে পারে। শ্মশানের মরার পরে শ্মশানের কাঠও চুরি করতে পারে, এমন কোনো জায়গা নেই। তুমি বলো না সবও চুরি হয়ে যাচ্ছে। রেশনের চাল, গরিব মানুষের জন্য চাল, সেখান থেকে এরা চুরি করে। ভিখারি নিজে খেতে পারে না, তার আবাসের জন্য একটা, সেখান থেকে এরা চুরি করে। এরা এই চুরির ব্যাপারে এতটা পারদর্শী এবং এতটা ইকুয়ালিটি মেনটেন করে, সেই চুরির ব্যাপারে দেখা যায় একটা ছেলের খবর তোমাদের চাই যে বছর 2 আগে একটা বৃদ্ধা মা তার পেনশন পাবে, মানে বার্ধক্য ভাতা পাবে, তার জন্য ছেলে কাটমানি নিয়েছে, ছেলে তৃণমূল নেতা। এরা কাউকে ছাড়ে না, চুরিটা এদের অভ্যাসে পরিণত হচ্ছে। তুমি যেমন ধরো ওই হাওয়া বাতাস ছাড়া বাঁচবে না, তৃণমূল যেমন চুরি ছাড়া বাঁচবে না। তুমি বলো না 2019-এর আগে, 18-র আগে স্পেসিফিক্যালি এই দলটা চলতো ছবি বিক্রি করা টাকায়। ছবি আজকাল কেনার লোক নেই, কোটি কোটি টাকা সেই বিখ্যাত মানে মাস্টার আর্ট যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আঁকতেন, সেগুলো আর বিক্রি হয় না। গৌতম কুণ্ডু জেলে, সারদা সুদীপ্ত সেন জেলে, ছবিগুলো আজকাল আর কেউ কিনছে না। দলটা চলছে কি করে? দলটা চলছে চাকরি বিক্রি করা টাকায়, চাল বিক্রি করা টাকায়, ঘর বিক্রি করা টাকায়। প্রত্যেকটা জিনিস একের পর এক বিক্রি হচ্ছে। এমন কোনো জিনিস নেই, এমন কোনো প্রকল্প নেই যেটা পশ্চিমবঙ্গে বিক্রি হয় না। সৌরভ তো বলছিল আবাস যোজনা নিয়ে, বলছিল আবাস যোজনা, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে 100 দিনের কাজ নিয়ে। রায়টা কি পড়েছো তোমরা? আমি তো খুব খুশি হয়েছি। আমি যদি বিরোধিতা করতাম তো আমার অখুশি হওয়া উচিত। রায়টা আমি খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানো? পরিষ্কার কলকাতা হাইকোর্ট পাওয়ার দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, কোনো জায়গায় গোলমাল হলে তুমি ডাইরেক্ট ঢুকবে। প্রিভিয়াস ডিউ কিচ্ছু ক্লিয়ার করতে বলেনি, বা রাজ্য সরকার হিসাব দেয়নি। আমার তো আজকে হিসাবটা খুব পরিষ্কার। টাকা গরিব মানুষের টাকা, তৃণমূলে তাদের পকেট ভরানোর টাকা এটা নয়, গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে যাবে, সেখান থেকে এরা চুরি করবে কেন? আবার বলছি, এদের চুরি স্বভাবটা এদের ছাড়া উচিত। দেখো খুব সিম্পল একটা হিসাব, এই দলটা মানে বেসিক্যালি এই টাকা মারা কোম্পানি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এমন কোনো জায়গা তুমি বলো না 2011 পর থেকে কোন চাকরির ক্ষেত্রটা হয়েছে যেখানে এরা চুরি করেনি, দুর্নীতি হয়নি? 26,000 চাকরি বাতিল হলো, দুর্নীতি। 32,000 প্রাইমারি চাকরি বাতিল হয়েছে, ডিভিশন মেনে চলছে, ওখানে দুর্নীতি। তোমার কলেজ সার্ভিস কমিশন দুর্নীতি, এসআই নিয়োগ দুর্নীতি, ICDS দুর্নীতি, মানে তোমার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দুর্নীতি। কোথায় চুরি করেনি? প্রমাণ করতে হবে তো, প্রমাণিত 26,000। আচ্ছা তুমি বলছো পার্থবাবুর গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে টাকাগুলো বেরোয়নি, কেউ দেখেনি? মানিককে লেখা চিঠি না মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি যে মানিক চুরি করছে, সে চিঠি পাওয়া যাচ্ছে মানিকের বাড়ি থেকে। কে দিল চিঠিটা? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কেউ কিচ্ছু জানতো না। ছেড়ে দিলাম সবার কথা। সৌরভদা তৃণমূল সমর্থক, তৃণমূলের চিফ স্পোক্স পারসন কুণাল ঘোষ একটা সংবাদ মাধ্যমে বসে বলেছিল যে দল জানতো যে পার্থদা চুরি করছে, জানতো যে চাকরির চুরি হচ্ছে। এগুলো দল জানতো, দল কোনো ব্যবস্থা নেয়নি কেন? একদম বড় 75 হিসাব ছিল বলে। চলুন ঠিক আছে, আমি উত্তর নেব, চন্দনদার কাছেও আসবো দ্রুত। আমাকে একটা বিরতি তার আগে নিতে হবে এবং এর রিপ্লাই ডেফিনেটলি সৌরভদা দেবেন। খুব বেশি দিন আগেও নয়, কিছু সময় আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি নিজে বলেছিলেন সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা দেবেন না, এবং তিনি জেনুইনলি সেখানে নাম করে করে সেখানে আরও একবার বলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো তারপরেও যদি এই ছবি হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। আমি মুখ্যমন্ত্রীর সেদিনের বার্তাটা একবার শোনাবার চেষ্টা করি, শুনুন পুরনো বার্তা। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন গ্রাম সভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার, জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না।
মনে রাখবেন গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খুব যদি ভুল না করি তাহলে সন্দেশখালিতে দাঁড়িয়ে এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তারপর গঙ্গা দিয়ে জল অনেক বয়ে গিয়েছে। আমি আবারও প্রশ্ন রাখছি এই জায়গায়, মুখ্যমন্ত্রী যে জায়গায় সচেষ্ট, কিভাবে রোখা যাচ্ছে না টাকা সেই চাওয়াই হচ্ছে, মানুষকে দিয়ে জোরজবস্তি টাকা তারা দিচ্ছেন বলে অভিযোগ, এবং তারা সর্বশান্ত হয়ে অবশেষে আত্মহত্যাচারের কোনো পথ নেই বলে তাদেরকেও বলতে হচ্ছে। আবার তারা শাসক দলেরই কর্মী, তৃণমূল কংগ্রেস করেন। জানি না কতটা এই জায়গায় সৌরভদা কি বলবেন, আরও একবার যাবো, তবে তার আগে আমি ডেফিনেটলি চন্দনদার কাছে আসবার চেষ্টা করবো। চন্দনদা, এই পরিস্থিতি এবং বিরোধীদের যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত দরকার, সামনে নির্বাচন চলে আসছে, শাসক দল তো সাধারণ মানুষের ভোটে ভালো মতন ফলাফল প্রকাশ করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু বিরোধীরা কি সেই স্ট্রং ওয়েতে এগোতে পারছে? এখনো এই অভিযোগ পাচ্ছি আমরা, এই ছবি। না না, অ্যাকচুয়ালি তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটার মধ্যে দুটো দিক। একটা দিক হচ্ছে বিরোধীরা পাচ্ছে কিনা, আর একটা দিক এখানে একটা দুর্নীতি চলছে। দেখো, একটা কথা বলে মানি কান্ট বাই হ্যাপিনেস, এটা তো বাস্তব, বাট পভার্টি কান্ট বাই এনিথিং। মানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে যদি তুমি গরিব হও তুমি কিছুই কিনতে পারবে না। তো প্রশ্নটা এখানে তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই একটা অফশুট, ফিলোসফিক্যালি না। এই অফশুট যখন তৃণ, তখন আমরা দেখেছিলাম শুরু হয়েছিল একটা সততার প্রতীকের পদচিহ্ন দিয়ে। এখন যে ভদ্রমহিলা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি দাঁড়িয়ে বলছেন গভর্নমেন্টের একটি টাকাও যেন আপনারা ঘুষ দেবেন না কোনো স্কিমে, এটা তো পরিষ্কার দেখা যায়। প্রশ্নটা এখানে আরও নিগুড়ো, উনি একবারও কেন প্রশ্ন করতে পারেন না 2011 নির্বাচনী বৈতরণী যিনি পার হয়েছেন পদতলে সততার প্রতীক, সেই সততার প্রতীক হারিয়ে গেল কেন? দিস ইজ আ ম্যাটার অফ পারসেপশন। পলিটিক্স ইজ আ ম্যাটার অফ পারসেপশন। তোমাকে বুঝতে হবে এটা উপলব্ধতা। এই উপলব্ধতা কি? এই উপলব্ধতা হচ্ছে আমার ভোটটা আমি কাকে দেব তুমি তো নির্ধারণ করে দিতে পারো না। তুমি হয়তো এটা করতে পারো, আমাকে ভোট দিতে বাধা দিতে পারো, আমার ভোটটাকে নষ্ট করে দিতে পারো, বা আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারো। এখন প্রশ্নটা হচ্ছে যে ম্যাটার অফ পারসেপশন, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের উপলব্ধতা কি? তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, আর্ট অফ কারাপশন। আমি এখন দুর্নীতি বলি না, এটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার যে দুর্নীতি, তার কারণ হচ্ছে দেখো অর্কেস্ট্রেশন বলতে যে ব্যাপারটা বোঝে না, একদম সিঙ্ক্রোনাইজড একটা ডিপার্টমেন্ট যেখানে দুর্নীতি নেই। পশ্চিমবঙ্গ সরকারের 53টি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুর্নীতির কোনো না কোনো আঙ্গিকে জড়িয়ে আছে, এবং সেই জড়তা একেবারে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট পর্যন্ত। মানে আমি পুলিশি স্বরাষ্ট্র সব মিলেও যদি বলি মুখ্যমন্ত্রীর গোচরে নেই, এটা ভাবাটাই অন্যায়। তাহলে আমি অন্যায় ভাবছি না, এটা ভাবছি যে মুখ্যমন্ত্রীর গোচরে আছেন, মুখ্যমন্ত্রী জানেন কোথায় চুরি হচ্ছেন, মুখ্যমন্ত্রী জানে কারা চুরি করছেন, কোন র্যাকেট কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কারা চুরি করছেন, কোন র্যাকেট কাজ করছেন। শুধু মাঝে মাঝে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণের একটা প্রয়াস চলে, তারপরে আবার ঘাড়মক্ত হয়ে ওই একই জায়গাতে এসে কোনো ভিখারির কাছে হাত পাতে। আমি আবারও বলি, পভার্টি কান্ট বাই এনিথিং। আমি তো শুরু করলাম এই জায়গাটা থেকে, এটা বাস্তব। এই পভার্টি থেকে তো বেরোতে হবে। তৃণমূল কংগ্রেস একটা দল ছিল বলে তো লাভ নেই, হয়তো বিভিন্ন তৈলচিত্র বেচে বা ছবি বিক্রি, গান বেচে ইত্যাদি ইত্যাদি করে না ধরে রাখা গেছে, ওই সততার প্রতীককে সামনে রেখে একটি দল তৈরি হয়েছিল। কিন্তু সেই দলটির আজকে এই প্রশ্ন করতে পারেন না যে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি, বরং প্রতিটি সভায় মুখ্যমন্ত্রীকে বলতে হয়, প্রতিটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে হয় আমার দলে কোথায় কোথায় দুর্নীতি আছে তাকে বার করো, খুঁজে বার করো। আমার প্রশ্নটা হচ্ছে চিফ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন এটা বলতে পারেন কিনা, বাদ দাও সে প্রসঙ্গ, আমি না দীর্ঘায়িত করব না। আমি আবারও বলছি, ডোল আউট পলিটিক্স একটা সাময়িক, এবং সেখানে ব্যাপক রকম দুর্নীতি করেও পার পাওয়া যায়। তোমার মনে থাকতে পারে আমার পাশের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে মধু কোড়া। তিনি গ্রেপ্তার হয়েছিলেন 4,000 কোটি টাকা দায় নিয়ে, এবং ভারতবর্ষের ইতিহাসে একমাত্র নির্দল
প্রার্থী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মানে নির্দল ক্যান্ডিডেট হয়ে জিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিভিন্ন দলের সাপোর্টে। প্রশ্নটা আমি এখানে বারবার করছি, বহু বহু এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি, সময় নেব না, দীর্ঘায়িত করবো না, যেখানে আমি বলতে পারি যে বিভিন্ন দল তৈরি হয়েছে এবং সেই দল জনসমর্থন পেয়েছে, দুর্নীতির দায় বা বিভিন্ন চক্রান্তের দায় ভোগ করেছে, তারপর তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি জানি না এই দলটি সেটা হবে কিনা, কিন্তু একটি কথা তোমাকে বলে আমি এখানে শেষ করি। ভেরি ইন্টারেস্টিং একটা গল্প আছে। ওই শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন একটা ভ্যালিতে যাচ্ছেন একটা ইনভেস্টিগেশন করবার জন্য। হঠাৎ মাঝরাতে তারা টেন্ট খাটিয়ে সেই রাতটা সেখানে থাকবেন একটি ভ্যালিতে, সুন্দর পরিবেশে আছেন। হঠাৎ মাঝরাতে শার্লক হোমস ডক্টর ওয়াটসনকে জাগিয়ে বলছেন, ওয়াটসন ওয়াটসন দেখতে পাচ্ছ ওপরটা কি? হঠাৎ তাকিয়ে দেখছেন ওয়াটসন বলছেন, রোম্যান্টিক স্কাই, স্টারি রোম্যান্টিক স্কাই, তারাখচিত একটা আকাশ। বলছে, আমি সে কথা বলিনি, আমি বলেছি তুমি দেখতে পাচ্ছ আমাদের টেন্টটা চুরি হয়ে গেছে, পশ্চিমবাংলার এই টেন্টটা চুরি হয়ে গেছে। মারাত্মক, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মানে আমি সৌরভদার কাছে আসবো, আরও একটা অভিযোগ একটুখানি সামনে তুলে ধরবার চেষ্টা করি, কারণ এই মুহূর্তে যে অভিযোগ এসছে এই তোলাবাজি, আর সেই অভিযোগটাও কিভাবে শাসক দলকে বিদ্ধ করছে। শাসকের বিরুদ্ধে এবার তোলাবাজিতে একেবারে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই অভিযোগ প্রকাশ্যে আসছে দুর্গাপুর থেকে। আমি একটু অভিযোগটা বলি আপনাদেরকে, খোদ তৃণমূল কর্মী, ভালো করে শুনবেন, তার থেকে চাওয়া হয়েছিল তোলা। অভিযোগ তেমনটাই, বলছেন বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা লাগবে, এবং এই 1 লক্ষ টাকা দিলেও বাকি যে 1 লক্ষ টাকা তার জন্য হুমকি ফোন আসে তার কাছে। তারপর কি হলো বক্তব্য সত্যি। হ্যাঁ, তৃণমূল মনে করছে, মানে করি এখনো পর্যন্ত। থানা যেতে এই লাইনটা কেটে দেওয়ার জন্যই হয়েছে এটা সব। কেন? ও সব জায়গায় তোলা তুলছিল, রঞ্জিত পন্ডিত, সে ওই আইনটিসি করে, তার প্রতিবাদ করার জন্যই আমার কাছে লাইনটা মানে কেটে দিয়েছিল, প্রতিবাদ করার জন্য। টাকা চেয়েছে। কত টাকা চেয়েছিল? 2 লাখ। কিসের জন্য? ওই লাইনটা 12 তারিখে কেটে দিয়েছিল, তার জন্যে টাকাটা লাগবে, তবে লাইনটা দেবো। কত টাকা দিয়েছিল? 2 লাখ। রঞ্জিত পন্ডিত। আপনি কত টাকা দিয়েছেন? 1 লাখ টাকা দিয়েছি। লাইন জুড়লো? হ্যাঁ, লাইন জুড়েছে। এখন মাঝে মধ্যেই ফোন করে, গত 1 তারিখে ফোন করেছে যে বাকি টাকা কোথায়, বাকি টাকা কোথায়, লাইন কেটে দেবো। টাকাটা ওই গেটে পার্টি অফিসে। এখন আতঙ্কে না দিয়াতে এই ব্যাপারে না দিতে চাননি, দিতে বাধ্য হয়ে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে কিনা তা এখনো খবর আসেনি আমাদের কাছে, হয়নি আপাতত আমরা জানতে পারছি। সৌরভদার কাছে এই জায়গায় আসবার চেষ্টা করবো আমি, ডেফিনেটলি অমিতাভদার কাছে আসবো তারপরে। সৌরভদা, এইগুলো চলছে সৌরভদা, মানে কি বলবে, মানে তৃণমূল বনাম তৃণমূল এখন দেখুন। হ্যাঁ, ঠাকুরমার ঝুড়ির গল্প। আপনি যেমন ওই ফিরাদাকে একটা খুব দামি কথা বলেছিলেন যে শিয়ালদায় দাঁড়িয়ে একটা ঢিল ছুড়বে, সেও তৃণমূল করে, যার গায়ে গিয়ে পড়বে। তো এইসব এরা সব তৃণমূল না, এরা হচ্ছে, আমি বলছি এরা হচ্ছে সব শুভেন্দু অধিকারীর পোষ্যপুত্র, বুঝেছেন সবাই একদম। আমি আপনাকে বলি এই ধরনের এই বোকা বোকা কথাবার্তা, বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে 1 লাখ টাকা দিয়েছেন কেন? 1 লাখ টাকা প্রথম কথা, আপনি এই টাকা ঋতব্রত কেন আপনার বক্তব্য শোনাবো? দুর্গাপুরে কিভাবে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি, তা নিয়ে স্বয়ং ঋতব্রত বাবু নিজে, ঠিক আছে, নিজে বলছেন যে এর পেছনে কোনো এমন কথা হচ্ছে যে উনি এই বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য উনি বিদ্যুৎ সংস্থার সাথে দেখা করবেন, উনি কোনো নেতা বা কোনো কর্মীর সঙ্গে দেখা করবেন কেন? আর তাকে 1 লক্ষ টাকা দেবেন কেন? আর যদি 1 লক্ষ টাকা চেয়ে থাকে, আজকে যে তোমরা প্রোগ্রাম করছো, তাহলে উনি যখন জানে সিএন বলে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলের কাছে গিয়ে বলতে পারতো আমার কাছে 2 লক্ষ টাকা চাইছে, তোমরা তো তখন গিয়ে তাদের যাতে টাকা না দিতে হয় সে ব্যবস্থা করতে পারতো। এর মধ্যে অনেক অন্যান্য গল্প আছে, আর এর মধ্যে অনেক গল্প আছে। আমি বলছি তৃণমূলকে বদনাম করার জন্য এরা এখন মানে যে মানে আন্ডার দ্য লেভেল এরা কাজ করা শুরু করেছে। প্রথম কথা হচ্ছে যে একে প্রথমেই গ্রেপ্তার করা উচিত, কারণ সে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে বিদ্যুৎ সংযোগ নিতে যাচ্ছে কেন? কেন বিদ্যুৎ সংযোগ কেটেছে? যদি তার মানে সে বিদ্যুতের বিল দেয় না, তাই তার বিদ্যুৎ সংযোগ কেটেছে। তৃণমূল কংগ্রেস কি আজ থেকে বদনাম? না না, আগে থেকেই তো বদনাম। আপনি বলছেন, আমি বলছি সেই সময়ও তো আপনারা জিতেছেন, তাহলে এখন আবার নতুন করেই বদনাম রটাতে হচ্ছে, বদনাম দিতে হচ্ছে। কারণ এরা এখন, আমি তো বলছি এরা এখন চাইছে যে কোনো না কোনোভাবে মানে
মানে হেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখছো না জগন্নাথ মন্দির নিয়ে কিছুক্ষণ আগে অমিতাভ কাঞ্জিলাল সেটা দেখছিলাম প্রসাদ নদিয়া থেকে একটা অভিযোগ এসেছিল প্রসাদ বাড়াচ্ছে নদিয়াতে ডিস্ট্রিবিউট হবে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির থেকে প্যাকেট আসছে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বারে গেলেও প্রবলেম, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মসজিদে গেলেও প্রবলেম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যা করবে সেটাই এখন প্রবলেম। মানে রাত্রিবেলায় এরা সারা দিন মানে কাজকর্ম করে রাত্রিবেলায় ঘুমিয়ে এরা শুধু মমতা 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 করে এই আতঙ্ক মমতা তঙ্কে এরা ভুগছে, আমি জানি না। আর দ্বিতীয় কথা, আমি একটু তরুণদিকে একটা কথা জিজ্ঞেস করি যে তরুণ ভাই, এই তোমরা এত কথা বলছো শুভেন্দু অধিকারীকে নিয়ে, এটা নাকি তোমাকে মামলা খারিজ হয়েছে, ঠিক আছে, ভালো কথা। আমি বলছি যে শুভেন্দু অধিকারী যখন এই নারদার টাকা খেয়েছিল তখন কোন পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল? আর নারদার চোর তখন কাকে বলা হয়েছিল? তোমার নেতার কথা বলো না, যে নেতাকে আজকে সামনে রেখে তোমরা লড়াই করো, অন্যগুলো বলো, যে নেতাকে সামনে রেখে লড়াই করছো, সেই শুভেন্দু অধিকারীকে তোমরা দলে সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে যে কাগজে মুড়ে যারা টাকা নিয়ে কথা বলছো, টাকা নিয়েছো কেন? তাকে নিয়েছো কেন? শুভেন্দুকে নিয়েছো কেন? শুভেন্দুকে নিয়েছো কেন? তৃণমূল দখল দাও, শুভেন্দু নিয়েছো কেন? ব্যবস্থা নাই, শুভেন্দুর মতন একটা অপদার্থ, একটা জালি, একটা লোক, একটা চোর, একটা নারদার চোর, সৌগত রায় পদার্থ, চরিত্রহীন, চরিত্র নাই বলছি না, দিলীপ ঘোষ বলেছিল যে একটা চোর চরিত্রহীন, দিলীপ ঘোষ বলেছিল, দিলীপ ঘোষ বলেছিল, আমি বলিনি, দিলীপ ঘোষ বলেছিল শুভেন্দু অধিকারী একটা চরিত্রহীন। তোমার কোন এমপি দুপুরবেলা যেন শুতে আসে? কার বাড়িতে আসে? আরে এই শুভেন্দু অধিকারী করে শুতে যায়, সেটা তো কোনো ভালো খবর দিয়েছে কি? শ্রমিক ভট্টাচার্য কার বাড়ি শুতে গেছিল? আরে বলো রাত্রিবেলায় কার সঙ্গে যৌন কথাবার্তা বলছিল সেগুলোকে ভুলে গেছো নাকি? এই যে শ্রমিক ভট্টাচার্যের মতো লোক, কৈলাস সিংহের মতো লোক, যারা এখানকার বাংলার মেয়েদেরকে ব্যবহার করে নোংরামি করেছে, তাদের দলের কথা বলো তোমরা? লজ্জা করে না তোমাদের? এগুলো বন্ধ করো। তোমরা তো সন্দেশখালীর মেয়েদেরকে তোমরা ব্যবহার করেছো, সন্দেশখালীর মেয়েরা বলেছে আমাদেরকে টাকা দিয়েছিল বাংলার মেয়ে নয়, নেতারা বলেছিল পাকশিটের মেয়েরা বাংলার মেয়ে ছিল না, সেই চোর কামদুনির মেয়েটা বাংলার মেয়ে নয়, নাকি বাংলার মেয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়? আর আমার কাছে একটা প্রশ্ন তোমার কাছে, চোর বললে প্রমাণ করতে হয় না, আমি বলছি যে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে যে রিজেকশন লিস্ট আছে গ্রুপ সির, সেখানে 144 আর 84 জনের মমতা বন্দ্যোপাধ্যায় বোন বাদ গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বোনের চাকরি গেছে, কে দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বোন না ভাগ্নি কার চাকরি গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় চাকরি গেছিল, কে দিয়েছিল চাকরি? তোমার ঘরেরটা বলো, কে দিয়েছিল? যে শুভেন্দু পাগলের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় চাকরিটা কে খেয়েছিল? এই চাকরিগুলো দিয়েছিল কে? শিক্ষামন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম শুভেন্দু দিয়েছিল তো? শুভেন্দু দিয়েছিল না, শুভেন্দু দিয়েছিল কি? শিক্ষামন্ত্রীর নাম কি? ও টাকা দিয়েছিল। আরে শিক্ষামন্ত্রীর নাম প্রতিবাদ কি? করেনি কেন? কে শিক্ষামন্ত্রী? প্রতিবাদ করেনি কেন? কোথায় তোমায় বলবো প্রতিবাদ করেনি কেন? শিক্ষামন্ত্রীর নাম কেন সবার টাকা দিয়ে তোমার দলের নেতার থেকে বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, তোমার নেতা জেলে আছে, তোমার নেতার চাকরি চোর, চার্জশিট ফাইল হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি অ্যাটাচ হচ্ছে, তোমার নেতাকে জেল অভিষেক আমি নিয়ে বসে কথা বলতে নেই দাদা, ওই চোরদের নিয়ে কথা বলতে নেই। শুভেন্দু অধিকারীকে তোমরা দলে কেন নিয়েছো? বেশ দিলীপ ঘোষ বলেছে তোমাদের সব করে চোর আছে, একটু উত্তর নিয়ে নিই তরুণদার থেকে। আসল কথায় ঘুরে অনেকগুলো গেল, আমি আসল কথায় ব্যাক করি। দেখো, সৌরভদা প্রথমেই বলেছে দল তদন্ত করছে, তো তদন্ত করার দায়িত্বটা দলের। তখন পুলিশ বলে কিছু নেই এখানে, জানি পুলিশের মা বাপ তোলে কিস্তি গেলেও পুলিশ কিছু করতে পারে না এখানে। তদন্ত দল করবে, কিন্তু কমপ্লেন ফাইল হয়েছে তুমিই বললে। সৌরভদার একটা পয়েন্ট আমি নেবো এখান থেকে, সত্যি কথা তো। দেখো, ইলেকট্রিক লাইন কে দেবে? ইলেকট্রিক লাইন দেবে ডিস্ট্রিবিউশন কোম্পানি, লাইন কাটবে কে? ডিস্ট্রিবিউশন কোম্পানি। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আইএনটিইউসি নেতা টাকা খাবে কেন? আমি সৌরভদা সব কথা ধরে নিতাম যে এই লোকগুলো তৃণমূলের কেউ না, কিচ্ছু না, যদি না ঋতব্রত বাবু, বাম ফ্রন্ট থেকে যাওয়া ঋতব্রত বাবু না দলের নেতা এখন, সেই ঋতব্রত বাবু যদি অভিযোগটা না করতেন। আচ্ছা বলো তো, কাটবে কে? লাইনটা কাটবে কে? জুড়বে কে? আর কয়লা তোমাদের তৃণমূলকে কালিমালিপ্ত করার কথা বলছো না? তৃণমূলকে কালিমালিপ্ত কেন করবে? আলকাতরার উপর কি কালি লাগানো যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় সাদা সাইডে সাদা দেখছো, মানে আলকাতরা দুর্নীতির কালোতে ল্যাপা, ওটা ওর মধ্যে আবার কালি লাগানো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি অ্যাটাচ হয়েছে, জানো তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি অ্যাটাচ হয়েছে, তুমি জানো তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি কেন অ্যাটাচ হয়েছে? চাকরি দুর্নীতির জন্য। চাকরি দুর্নীতি, কোন চুরি হয় না? গরু চুরি থেকে আরম্ভ করে সব করা চুরি প্রত্যেক জায়গায় আছে। চোর দেখা যাচ্ছে তো,
চোরের তোমরা মুখে CBI দেখা ED যায় arrest করছো না কেন অভিষেক তুমি বন্দ্যোপাধ্যায়কে? চোরকে ডিফেন্ড করছো কেন? হিম্মত আছে? চোরকে CBI ED defend ক্ষমতা করছো আছে কেন? অভিষেকের গায়ে একটা হাত দেওয়ার? কে হরিদাস পাল অভিষেক? তাহলে চোর বলছো কেন? অরেস্ট হয়ে যাবে তো, আরে তুমি গরু চিন্তা চোর করছো তো- কেন? গরু চোর তো অমিত চিন্তা শাহ। করছো কেন? কয়লা চোর তো অমিত প্রত্যেকটা শাহ। জায়গায় অভিষেকের যদি নাম আজকে- আসছে, যদি প্রত্যেকটা আজকে সীমানা দুর্নীতি পেরিয়ে অভিষেকের গরু নাম চুরি আসছে, হয়, সেই চাকরি গরু চুরি চোরের নাম প্রমাণিত, অমিত শাহ। কয়লা চুরি সেই গরু প্রমাণিত, চোরের নাম অমিত বালি শাহ। চুরি প্রমাণিত, আজকে এত মাটি বড় চুরি গরু প্রমাণিত, চোর, চাল শুভেন্দু চুরি টাকা নিয়ে প্রমাণিত, অমিত শাহকে পাঠায়। প্রত্যেকটা সবাই জায়গায় বলছে এই চুরির কথা। জায়গায় তৃণমূল আছে। একটা দল চুরি ছাড়া বাঁচতে পারে না, তৃণমূলকে না একদম দেখলে তাই। হয়ে যেত না। BJP চুরি ছাড়া পুরো বাঁচতে তৃণমূলটা পারে না। চোরের দল। আমি ভুল করছি BJP সৌরভদা, চুরি ছাড়া সৌরভদা বাঁচতে ক্ষমা পারে না। চাইছি, সৌরভদা তোমার তৃণমূলের চোর তোমার গুলোকে রাগের নিয়ে কারণ বিজেপি আছে, আমি রাখতে ক্ষমা হচ্ছে। চাইছি। তৃণমূল চোর না, তৃণমূল ডাকাত। না। ডাকাতকে চোর বলার আর জন্য আমি তোমরা ক্ষমা কি? প্রার্থী। তোমরা তো ডাকাতকে ডন। চোর বলা আমার এই উচিত হয়নি। ভারতবর্ষে তো ডন বসে ডাকাতকে আছে। চোর বলা আমার উচিত হয়নি। ভারতবর্ষে তো তোমরা ডন ডাকাত বসে বেসিক্যালি। আছে। বোঝা গেছে, তোমরা বোঝা গেছে। বিমানবন্দর বাদ দেয় না, বিক্রি তৃণমূলের করে কথা দেয়। বলছি আমি। যে বিমানবন্দর বিক্রি বোঝা করে গেছে, দেয়। বোঝা গেছে। আদানি ঠিক আছে। আম্বানির হাতে। আমি আর বুঝলাম, একটা বুঝলাম, করে সৌরভ। প্লেন ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে, সব কাটমানির টাকা আচ্ছা। যে বানানো। বেশ আর বেশ তৈরি বেশ করা। আমি অমিতাভ দাস ভারতের থেকে মানুষ আজকে মরছে। না না না, ঠিক আছে ঠিক আছে সৌরভ এটা ঘাটালের কথা বলছো? সৌরভ দা ঠিক আছে। ঘাটাল বলবে? তরুণ দাসজি না, ঘাটাল আপাতত পরবর্তী ঘাটাল প্রসঙ্গ, পরে অনেক বলবো। বৃহত্তর আমি প্রসঙ্গ শুভেন্দুকে ওই সামলাবো। জায়গায় প্রশ্নই প্রশ্ন এখনো পর্যন্ত। আমি অমিতাভদার কাছে আসবো, শুধু এই জায়গাতে অমিতাভদা আজকে এখনো তৃণমূল কংগ্রেস সত্যি মানে সাধারণ মানুষের ভোটে তো এই মুহূর্তে দাঁড়িয়েও বৃহত্তর জায়গায় রয়েছে। আমি বলছি এটা নিয়েও তো সৌরভ দ্বারা এখনো গর্ব করে বলেন যে কি হয়েছে তাতে, সেই তো আপনারা এত বলেই বা কি হবে, আমরাই জিতবো। এই কনফিডেন্স এই ছবির পরেও এইটা আসছে কোত্থেকে, ফর্মুলাটা কি? ওই যে বললাম মনিমা প্রথমে, আজকে মজার ব্যাপার হচ্ছে এই যে গোটা এতক্ষণ ধরে আলোচনাটা হলো, আমার মনে হলো পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত হলো। মানে আচ্ছা। আমি প্রথমে যে কথাগুলো বললাম, হ্যাঁ তরুণজ্যোতি আর সৌরভ আঁকচে আঁকচে করে বুঝিয়ে দিল এই যে একটা দুর্নীতির খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, তাতে পুলিশ, আমলা, নেতা, কাউন্সিলর, বিরোধী দলনেতা, সরকারি পক্ষের কোনো প্রবক্তা কেউই বাদ নেই, সবাই এই দুর্নীতি। এমনকি যারা তৃণমূলের সদস্যও নয় কিন্তু চুরি করতে চায়, তারা তৃণমূলের নাম ব্যবহার করে, কারণ চুরি করবার জন্য ওই ব্র্যান্ডটা দরকার হবে, তাহলে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবে। টাকা পাওয়ার জন্য, টাকা তুলতে গেলে ওই ব্র্যান্ডিংটা দরকার হতে হবে, অতএব ওই দলটার নাম ব্যবহার করছে। কেউ কিন্তু সিপিএম এর নাম করে টাকা তুলছে না, কংগ্রেসের নাম বলে টাকা তুলছে না। তার কারণ সৌরভ বলতেই পারে ওরা তো ক্ষমতাতেই নেই। বিষয়টা এখানে এসে দাঁড়ালো, তাদের ক্ষমতাটা আসছে কোথা থেকে? এই যারা টাকা তোলার সুযোগটা পাচ্ছে, এই বাস্তুতন্ত্র, এই ইকোলজিটা কায়েম হওয়ার জন্য তারা তো জান প্রাণ দিয়ে এই টাকা তোলার ব্যবস্থাটাকে স্থায়ী করতে চাইবে, চিরস্থায়ী বন্দোবস্ত করে বানিয়ে রাখতে চাইবে। এই মৌরুষি পাট্টার মতো করে এই জনগণের টাকায় খাদ্যদের কাছ থেকে এই রসটা চুষে নেওয়ার ব্যবস্থাটাকে স্থায়ী করে রাখতে চাইবে। তাই ভোট আসলে এরা জান প্রাণ করবে, বুথে যেতে দেবে না, ভোটার কার্ড ছিনতাই করে রেখে দেবে। দাদা ভেরি সরি, যেই ক্ষমতায় থাকুক ক্ষমতার আশপাশে মৌমাছিরা চলাচল করবে, এটা প্রকৃতির নিয়ম। তুমি যে জেনারেল থিওরি দিচ্ছ, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই গ্রাফটা বেড়ে আজকে কোথায় গেছে, যে জন্য তোমার দলনেত্রীও আতঙ্কিত, তুমিও ব্যক্তিগতভাবে আতঙ্কিত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে তুমি একটু আগে বলছিলে এরা কেউ তৃণমূলের নয়, কিন্তু তাহলে দলের নাম করে কি করে এরা চুরিচামারি করতে পারে? কেন তাদের বিরুদ্ধে এফআইআর করোটা তোমরা তোমার দলগতভাবে? অর্থাৎ কিনা অস্বীকার করার কোনো জায়গা নেই। এরা যে এখন যদি এইভাবে বেআইনিভাবে টাকা উপার্জন করতে হয়, তাহলে তৃণমূলের নামটা ব্যবহার করতে হয়, এটা সর্বস্তরের সমস্ত ধান্দাবাজরা বুঝে গেছে। তারা ক্ষমতার সঙ্গে থাকুন বা না থাকুন, ক্ষমতার শাসক দলের মিছিলে হাঁটুন বা না হাঁটুন, তাদের পতাকা তলে থাকুন বা না থাকুন, কিন্তু নামটা তারা ব্যবহার করে, সে তারা যেই সামাজিক অবস্থানেই থাকুন। আরেকটা বিষয় হচ্ছে বদনাম করার জন্য এত অভিযোগ কেন আমার আসবে, যেটা সৌরভদা কিছুক্ষণ আগে বলছিল যে সবই বদনাম করা হচ্ছে বারবার। না, মুশকিলটা হচ্ছে আসলে অস্বীকার করবার জায়গা তো ওদের নেই, অতএব বদনাম কথাটা বলছে, ঘটনাগুলোকে অস্বীকার করছে না, কিন্তু একবারও বলছে না ঘটনাটা অস্বীকার করছে, বলছে আমাদের দিকে কেন বদনাম দিচ্ছ, আমি তো করিনি, আমি তোমাকে বদনাম দিচ্ছি না। আমি তো বলছি এখনো প্রায় প্রতিটা দলেও বেশ কিছু সৎ সংগঠক কর্মী, রাজনৈতিক কর্মী আছে, তাদের হচ্ছে মহাজালা। আমি সৌরভকে বসিয়ে যদি এইখানে ঝাঁঝালো ভাবে চেপে ধরি, ভাই তুমি টাকা খেয়েছো, তুমি টাকা খেয়েছো, ওকে অপদস্থ করা হবে, কিন্তু আমি তো জানি যথেষ্ট সৎ রাজনীতি করে সৌরভ, বা ওর পরিবারটাই অত্যন্ত সৎ রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সমস্যাটা এখানে ডিফেন্ড করতে গিয়ে তখন ওকে বলতে হচ্ছে না এগুলো বদনাম করা হচ্ছে, কিন্তু জানে বাস্তবতা এটাই যে চুরি চামারি হচ্ছে। এবং যদি না হতো তাহলে আদালতের চোখে এত বড় চুরিটা ধরা পড়ে গেল, এতগুলো মানুষের সর্বনাশ হয়ে গেল, চাকরি চলে গেল, এই ব্যাপারটা তো হতোই না যদি চুরি চামারি না হতো। তাহলে কিসের কে কাকে বদনাম দিচ্ছে? সামাজিক বাস্তবতাগুলো উঠে আসছে। আজকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ধরা যাক এর আগে জার্নালিজম এতখানি প্রসারিত ছিল না, এত মিডিয়া ছিল না, এত চ্যানেল ছিল না, এসছে এবং তার ফলেই চুরি চামারিগুলো আরো বেশি করে ধরা পড়ছে। কিন্তু সেই যুগে বদনাম দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বদনাম প্রমাণ করার মতো উপায় ছিল না। যেমন ওরা বলতো চিরকুটে চাকরি, এই বলে বদনাম দেওয়ার ওরা চেষ্টা করেছে, কিন্তু প্রমাণ দেওয়ার উপায় নেই, কারণ সেই যুগে
ওই মানে ব্যবস্থাপনাটাই ওরকম ছিল না। আচ্ছা, তাহলে উপায় তাহলে কি দুর্নীতি রোধে? প্রমাণিত, হাতে নাতে প্রমাণিত হয়ে যাচ্ছে। সেটা আদালতে প্রমাণিত হচ্ছে কিনা তাতে একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়ার ব্যাপার থাকে, তদন্ত এজেন্সির ভূমিকার ব্যাপার থাকে, সে অফিসাররা কে কাবিল নয়, এগুলো নানান বিষয় থাকে। তাহলে ঠিক আছে, আমাকে একটা শেষ জায়গায় আসতে হবে। আমার জায়গাতেই ঘুরে ফিরে এলো যে এই রাজ্য এই মুহূর্তে দুর্নীতির একটা বাস্তুতন্ত্রে অলরেডি ঢুকে গেছে এবং এই বাস্তুতন্ত্রকে স্থায়ী করবার জন্যই, যেন তেন প্রকারে ওইটা স্থায়ী করে রাখবার জন্যই সব স্তর থেকে প্রচেষ্টা। তাহলে এই বাস্তুতন্ত্রটাকে ভাঙতে গেলে কি করতে হবে বা কি দরকার? এই দুর্নীতি রোধে আমাদের কি দরকার? আমি দেখুন ছোট করে সময় পাবো, একদম 1 মিনিট অমিতাভ, 1 মিনিট। আমাদের মেরুদণ্ডেই ঘুম ধরে গেছে ভাই। দুর্নীতিটা এমন জায়গায় মানে সিরিঞ্জ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে না, যে এই মুহূর্তে এই ব্যবস্থাকে ভেঙেও যদি নতুন কোনো ব্যবস্থা আসে, এই খাদকেরা কিছুতেই থেমে থাকবে না। সেই ব্যবস্থাকেও কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করবেই। বাংলার নৈতিক মেরুদণ্ডে ঘুণ পোকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি বলছেন ইকোসিস্টেমকে ধ্বংস করা যায় না, এই সিস্টেমে যেই থাকবে সেই এই ভূমিকা অবতীর্ণ হবে। এরপরে যে শাসক আসবে সেই একই ভাবে পীড়িত হবে এবং একই ব্যবস্থা চলবে। তাহলে আমরা আমপাবলিক সাধারণ মানুষ সম্পূর্ণভাবে ভয়ঙ্কর এক জায়গায় পড়ে গেছি। বেশ, চলুন শেষ করবার আগে চন্দন, বেশ, if you don't choose your ruler wisely, this would be your final destiny. ওকে, চন্দন দা। দেখো, এখানে নতুনভাবে তো কিছু বলার নেই। আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা দুর্নীতি কেন্দ্রিক, এবং সেক্ষেত্রে একটি সরকার, যে সরকারটি আজকে 15 বছর এখানে গভর্নেন্সে আছে এবং আগামী বছরে গিয়ে 14 বছর প্লাস 1 ইয়ার যেখানে রোধের উপায় কি? এখন প্রশ্ন আমি তোমাকে সেটাই বলি, ডেমোক্রেসিতে একটাই উপায় এই সরকারি দুর্নীতি, সেটা হচ্ছে একজন শক্ত বিরোধিতা। আমি অ্যাজ এ বিরোধী দলের একজন কর্মী হিসেবে আমি বলতে পারি হয়তো আমরা আমাদের দায়িত্ব সেই অর্থে পালন করতে পারছি না। এটা হচ্ছে এক, তার কারণ একটু আত্ম অনুসন্ধানের প্রয়োজন আছে, ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি জিতিও, দেখেছো এর আগে 44টা আমাদের 23টা নিয়ে বসেছিলেন। ইনফ্যাক্ট এটা ম্যানিপুলেশন অফ ল। এরা যদি নৈতিকভাবে রাজনীতিটা না করেন, শুধু দুর্নীতি না, রাজনৈতিক নৈতিকতাটাও হারিয়েছে। তোমরা জানো 23 জনের নাম আমরা 2016 পর থেকে দিয়েছি, 2021 পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। 1টি সিট আমরা উপনির্বাচনে জিতেছি, সেটাকেও তার ঘরে বসিয়ে রাখা, অর্থাৎ বিরোধী শূন্য করবো, কংগ্রেস শূন্য করবো, এই মানসিকতা। সুতরাং আমি তোমাকে পরিষ্কারভাবে একটা কথা বলতে পারি, এখানে বিরোধিতা, সেটা বিজেপি, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বিরোধী জায়গাতে যদি না যাওয়া যায় তাহলে এই ম্যানিপুলেশনটা চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তরুণ দেখো, সিম্পল, এই অনেক কথাগুলো শুনলাম, অনেক কিছু শুনলাম। প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমরা বারবার বলি যে শিল্প আনেনি রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছেন। এখন আমাদের কি করণীয়? মানুষ বুঝতে শিখুক যে তারা কি চায়। তারা এই খুন ধরা সমাজ চায় না ঠিকঠাক সমাজ চায়? মানুষ বুঝুক, দেখুক যে পাড়ার যে লোকগুলো একসময় তৃণমূল করতো, যাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না, তাদের বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি কোত্থেকে আসলো কিছু না করে, তারা খুঁজে বের করুক। অপশন জানতে চাইলে অপশন একটাই, এই তৃণমূল মানে ঘাস ফুল যাকে বলা হয়, এটাকে উপড়ে ফেলার সময় এসেছে। ঘাস ফুল যদি থাকে, মানুষের অধিকার বিক্রি হবে, চাকরি, মানুষের স্বপ্ন বিক্রি হবে, শিক্ষা বিক্রি হবে, বাসস্থান মানে আবাসের ঘর বিক্রি হবে, খাদ্য মানে চাল বিক্রি হবে। এই সরকারটা প্রত্যেকটা জিনিসকে একটা করে বিক্রি করছে। আর তার বদলে আপনারা কি পাচ্ছেন? আপনারা কি ভাতা পাচ্ছেন। আপনার যদি মনে হয় ভাতা দিয়ে চলবে তাহলে চলুক। আপনার মনে হয় ভাতা দিয়ে চাকরিদার লাগবে না, শেষ করে দাও। ভাতা, দেখো, ভাতা সাথে চাকরি, তোমার চাকরি হবে না দাদা, শেষ করতে দাও। চাকরি, তোমার চাকরি, লক্ষ্মীর ভাতা দরকার, সাথে বাড়ির লক্ষ্মী বা বাড়ির গণেশের চাকরিটাও দরকার। দুর্নীতি একটা রাজ্যের শিল্পে হতে পারে না। আমি বলছি, হ্যাঁ একদম, বৌতারা ভীমরুলে যখন পরিণত হয়ে যাচ্ছে তখন কি করা উচিত? আমার কাছে শেষ কথা হচ্ছে, এটা আমি বলছি না, সারা বাংলার জনগণ এখন একটাই কথা বলছি, এদের সবার কথা শুনে, যে হাতি চালে বাজার তো কুত্তা বাকে হাজার। ভয়ঙ্কর। বেশ, ঠিক আছে, আজ সময় নেই, তাই এখানে অনুষ্ঠান ডেফিনেটলি শেষ করতে হবে। প্রত্যেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অবশ্যই তরুণজ্যোতিদা, সৌরভদা, চন্দনদা, অমিতাভদা। কিন্তু প্রসঙ্গ আবারও বলছি, এই যে সৌরভদার শেষ কথার জায়গায় দাঁড়িয়ে এই যে কনফিডেন্স, আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিভাবে দেখছেন ডেফিনেটলি আমাদেরকে জানাবেন।